গতকাল 22 নভেম্বর 2025 থেকে ছেলেদের অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ শুরু হয়েছে, যেখানে প্রথম দিনে দক্ষিণ এশিয়া থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলো প্রথম দিনের ম্যাচটা খেলতে নেমেছিল। যেখানে বাংলাদেশ তিমুর লেস্তে 5-0 গোলে হারিয়েছে, শ্রীলঙ্কা ব্রুনেইকে 4-0 গোলে হারিয়েছে এবং অন্যদিকে পাকিস্তান 3-1 গোলে ম্যাচ জিতেছে। কিন্তু আমাদের দেশ ভারত, এই যে তিনটে দলের কথা বললাম, তাদের থেকে কিন্তু টপ র্যাঙ্কিংয়ে থাকা একটা দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল আজকে প্যালেস্তাইন। যদি খুব ভুল না হয় তবে প্যালেস্তাইনের এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং 96। সেই প্যালেস্তাইনের বিপক্ষে আমাদের ভারতীয় দল যে ধরনের ফুটবলটা খেলছিল, তাতে এটুকু অন্তত আমি নিশ্চিত যে আমাদের সিনিয়র দল গতদিন বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচটা খেলছিল তার থেকে অনেক বেটার খেলেছে। হ্যাঁ, যারা ম্যাচটা দেখেছেন তারা বুঝতে পারছেন, আর যারা দেখেননি তাদেরকে বলছি যে আপনারা সিনিয়র ভারতীয় সিনিয়র পুরুষ দলের ম্যাচ দেখে যতটা ডিপ্রেসড হয়েছিলেন, যতটা রাগ হচ্ছিল প্লেয়ারদের উপর, কিংবা কোচ খালিদ জামিলের ট্যাকটিক্স বা দল সাজানো নিয়ে যতটা বিরক্ত হচ্ছিলেন, এই ম্যাচটা দেখে কিন্তু আপনার সেই বিরক্তিটা থাকা উচিত নয়। কারণ এই অনূর্ধ্ব-17 ছেলেরা প্যালেস্তাইনের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে, হ্যাঁ নো ডাউট আমরা জেতা ম্যাচটা মাঠে ফেলে রেখে এসেছি, 1-1 ড্র করে মাঠ থেকে ছেড়েছি, কিন্তু এই অনূর্ধ্ব-17 ছেলেরা দুর্দান্ত ফুটবলটা খেলেছে। হ্যাঁ, প্যালেস্তাইনের সাপেক্ষে প্যালেস্তাইন যেখানে প্রথমার্ধের প্রায় 30-35 মিনিট দুর্দান্ত ফুটবল খেলেছে, কিন্তু ওই 30-35 মিনিটের পরে ভারতীয় অনূর্ধ্ব-17 ছেলেরা যে ধরনের ফুটবলটা খেলেছে, তাতে এটুকু বলতে আপত্তি নেই যে এরাই হচ্ছে ভারতের ভবিষ্যৎ। এই অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19 কিংবা অনূর্ধ্ব-23-এর প্লেয়াররাই কিন্তু পরবর্তীতে ভারতীয় দলের ফিউচার। তো যাই হোক, এবারে আসি ম্যাচটার কথায়, যেখানে প্রথমার্ধে প্যালেস্তাইনের বিপক্ষে বারবার কিন্তু পিছিয়ে পড়ছিল ভারত। কারণ ওই সময় প্যালেস্তাইনের দুটো প্লেয়ার, 10 নম্বর জার্সিধারী এবং 11 নম্বর জার্সিধারী, তাদের রাইট উইঙ্গার। আর এই বিশেষ করে 11 নম্বর জার্সিধারীর যে বাম্পা এত সুন্দর, দুর্দান্ত অ্যাটাক তৈরি করছিল এবং সেখান থেকে তারা 12 মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ একটা তৈরি করে। কিন্তু তাদের অধিনায়ক 4 নম্বর জার্সিধারী, সে যদি পা ঠেকাতো তবে কিন্তু সেখান থেকে গোল হয়ে যেতে পারতো, কিন্তু সেটা করলো না। এর 6 মিনিট বাদে 18 মিনিটে ভারত কিন্তু একইভাবে ভারতের লেফট উইঙ্গার আপনার গানলেবা সেখান থেকে দুর্দান্ত একটা ক্রস বাড়ায়, কিন্তু আমাদের অধিনায়ক গাংতে 10 নম্বর জার্সিধারী সে কিন্তু একইভাবে মিস করে। এবং এটাই ছিল প্রথমার্ধের সব থেকে বেস্ট সুবর্ণ সুযোগ যদি বলতে পারেন, সেটা মিস ছিল। কিন্তু আমাদের যদি প্রথমার্ধের খেলাটা দেখেন, তবে প্রথমার্ধ বারবার কিন্তু প্রেশার করেছে প্যালেস্তাইন, এবং প্যালেস্তাইন যখন অ্যাটাকে উঠছে তখন কিন্তু একই সঙ্গে নিউমেরিক্যালি নাম্বারটা কিন্তু তারা বাড়িয়ে নিচ্ছিল, ম্যান বাড়িয়ে নিচ্ছিল। প্রায় 5 থেকে 6 জন প্লেয়ার তারা কিন্তু অ্যাটাকিংয়ে উঠছিল। কিন্তু আমাদের এই ভারতীয় অনূর্ধ্ব-17 ছেলেগুলো প্যালেস্তাইনের বিপক্ষে প্রথমার্ধের ওই 30-35 মিনিট বা বলুন কিংবা গোটা 90 মিনিটে যেখানটায় পিছিয়ে পড়ছিল, বা আমার মনে হয়েছে যেখানটায় প্রচণ্ড খামতির সৃষ্টি হচ্ছিল, সেটা ছিল যে ফার্স্ট টাচ বা প্রথম টাচটা এত বাজে হচ্ছিল এবং সেই সঙ্গে পজিশনটা তারা নিতে পারছিল না। হ্যাঁ, এর সঙ্গে গুজরাটের যে স্টেডিয়ামটা খেলা হচ্ছিল, সেই স্টেডিয়ামটা দুর্দান্ত বাজে, যে আর সেই সঙ্গে শিশির পড়ায় প্লেয়াররা বারবার স্লিপ করছিল, যে কারণে এইরকম একটা মাঠে কিন্তু প্লেয়ারদের চোট আঘাতের সম্ভাবনাটা বেড়ে যায়, যেটা প্যালেস্তাইনের দুজন প্লেয়ারের পক্ষে হয়েছে, যেটা 11 নম্বর জার্সি তাদের সব থেকে ভালো খেলছিল। তো তার ক্ষেত্রেও কোরমিতেই এবং মোহাম্মদ আইবেন রাইট উইং এবং রাইট ব্যাক, এরা দুজন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, যে কারণে প্যালেস্তাইনের অ্যাটাকটা কিন্তু তাদের লেফট উইং দিয়ে অতটা হয়নি। অন্যদিকে আমাদের লেফট উইং যেখান থেকে গানলেবা দ্রুত অ্যাটাকে উঠছিল, ক্রস ভাসাচ্ছিল বারবার, যে কারণে আমাদের ওই জায়গাটায় কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছিল, যে কারণে প্যালেস্তাইন কিন্তু বারবার তাদের যে অ্যাটাকটা করেছে সেটা কিন্তু রাইট উইং দিয়ে হয়েছে। ওই 11 নম্বর জার্সি এবং 10 নম্বর জার্সির যে কম্বিনেশন, এরা দুজন কিন্তু মারাত্মক ছিল। আমাদের লেফট উইংয়ে গানলেবা এবং আজলান শাহ দুজন 7 নম্বর জার্সি এবং 20 নম্বর জার্সিধারী, এরা যে এত ভালো পারফরমেন্স করেছে, এবং সেখান থেকে সেট পিচে আজলান শাহ যে কর্নার বাড়ালো, সেখান থেকে আমাদের ডিফেন্সের 4 নম্বর জার্সিধারী শুভম পুনিয়া দুর্দান্ত হেডে কিন্তু বলটা গোলে রাখলো, এবং যেহেতু ড্রপ হেড গোলকিপারের কিছু করার ছিল না, তাদের একটা প্লেয়ারের গায়ে লেগে দিক পরিবর্তন করে 90 মিনিট জুড়ে দুটো দল সমান সুযোগ তৈরি করেছে এবং গোল লক্ষ্য করে দুটো দলই প্রায় সেম শট নিয়েছে। যদিও শেষের দিকে সেকেন্ড হাফের শেষের দিকে ভারত একটু বেশি গোল লক্ষ্য করে শট নিয়েছে, কিন্তু খেলাটা দেখে মনে হয়েছে আমার যে বল পজিশন প্যালেস্তাইনের দিকে বেশি ছিল। আমি এখনও সঠিক স্টার্টটা পাইনি হাতে, তাই সেইটা নিয়ে আমি বলছি না। কর্নার কিন্তু ভারত বেশি পেয়েছিল এবং একই সঙ্গে প্যালেস্তাইনও খুব একটা কম পায়নি। তবু 74 মিনিটের মাথায় আমাদের ভারতের সেই ডিফেন্ডার যে গোল করেছিল শুভম পুনিয়া, সেই মাঠে স্লিপ খেয়ে পড়ে গেল। সেখান থেকে প্যালেস্তাইনের প্লেয়ারটা প্রায় 5-10 গজ এগিয়ে গেল এবং তাকে ক্রসিং
বক্সের বাইরে কেন যে আটকালো না, তিনটে ডিফেন্ডার একইভাবে পিছিয়ে যাচ্ছে, প্লেয়ারটা একইভাবে বল নিয়ে উঠে যাচ্ছে এবং সেখানে তাকে ডান দিকে শট নিতে দিল এবং সেখান থেকে রাজরূপ সরকারের সত্যি কিচ্ছু করা ছিল না। এই বাঙালি গোলকিপারটা ওই যদি একটা ভুল বলেন তবে গোটা ম্যাচে ওটা বাদ দিলে দুর্দান্ত পারফরমেন্স করেছে। কিন্তু রাজরূপ সরকার এই প্রথম এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ম্যাচ খেলতে নেমেছে এবং সেখানে তার যে পারফরমেন্স তা সত্যি আমাকে চমৎকার এবং মুগ্ধ করেছে। বিশেষ করে তার আউটিংয়ে যে কনফিডেন্স এবং আউটিংয়ের যে টেকনিকটা তিনি দেখাচ্ছিলেন দুর্দান্তভাবে বল সেভ করছিলেন। একই সঙ্গে আমি বলবো যে 87 মিনিটে 1-1 পেয়ে গেছিল রেহান আহমেদ, ভারতের 9 নম্বর জার্সিধারী পরিবর্তন হিসেবে নামে। এটা বোধ হয় ভারতের সব থেকে সুবর্ণতম সুযোগ, কিন্তু হলো না। আমি বলবো ম্যাচটা হয়েছে কিভাবে জানেন, প্যালেস্তাইনের গোলরক্ষক ভার্সেস ভারতের গোলরক্ষক, এবং আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে প্যালেস্তাইনের গোলরক্ষক। অনূর্ধ্ব 17, 19 কিংবা সিনিয়র দলে তো একেবারে কি বলবো, একটা স্ট্রাইকার পজিশনে বা গোল করা ফাইনাল থার্ডের ডিসিশন মেকিংয়ের যে শট নেব না পাস দেব না কিভাবে বলটা নিয়ে বেরোবো, এই যে ডিসিশনটা এইটা নেওয়ার সত্যি কেউ নেই, যে কারণে বারবার কিন্তু আমাদের এই ফাইনাল থার্ডে গিয়ে ভুগতে হচ্ছে। আমি জানি না যে কেন আইএসএল বা আই লিগের ক্লাবগুলো ভারতীয় কোনো প্লেয়ারকে 90 মিনিট ধরে যদি তাকে খেলার সুযোগটা দেয়, যে স্ট্রাইকার পজিশনে খেলার সুযোগটা দেয়, তবেই তো তৈরি হবে ভারতীয় দলের একটা স্ট্রাইকার। আমরা বাইচুং ভুটিয়াকে দেখেছি, আমরা সুনীল ছেত্রীকে দেখেছি, জেজেকে দেখেছি, বলবন্তকে কিছুদিনের জন্য দেখেছি, তার আগে আইএম বিজয়ন ছিল, এরকম অনেক প্লেয়ার ছিল যারা কিন্তু স্ট্রাইকার পজিশনে সফল হয়েছে। আমাদের সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না। এবারে আসি গ্রুপের কথায়, যেখানে রয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশ আজকে তাদের প্রথম ম্যাচে তিমুর-লেস্তেকে 5-0 গোলে হারিয়েছে, মানে দুর্দান্ত একটা পারফরমেন্স। এবং এই বাংলাদেশের অনূর্ধ্ব 17 দলটা কিন্তু একটা সেট টিম, এবং সেটা আমরা অনূর্ধ্ব 17 সাব চ্যাম্পিয়নশিপে দেখেছি। ফাইনাল ম্যাচ বলুন বা যেভাবে গ্রুপ লিগ থেকে তারা যেভাবে খেলে এসেছে, একদম কোনো দলকে দাঁড়াতে দেয়নি। এবং ভারতের সঙ্গে যে ফাইনাল ম্যাচটা হয়েছিল, দুর্দান্ত একটা লড়াই হয়েছিল। মানে কিছুদিন আগে ভারত আর বাংলাদেশের যে সিনিয়র দলের পারফরমেন্স দেখে আপনারা আনন্দ করছেন না, তার থেকে বেটার পারফরমেন্স হয়েছিল এই অনূর্ধ্ব 17 দলে। লাস্ট মুহূর্তের গোলে কিন্তু সমতা ফেরায় বাংলাদেশ, এবং সেখান থেকে টাই ব্রেকারে তারা যাচ্ছে তাই রকমভাবে মিস করে সেখান থেকে হেরে যায়। তাই এই বাংলাদেশের অনূর্ধ্ব 17 দলটা একটা সেট টিম। এরা কিন্তু প্রায় 2 বছরের কাছাকাছি মানে একই লেভেলে খেলছে, এবং এদের প্রায় 7 থেকে 8টা প্লেয়ার একই সঙ্গে রয়েছে, যে কারণে সেই প্রতিফলনটা তাদের কিন্তু মাঠে দেখা যায়। এবং সেই সঙ্গে তো তাদের ক্যাপ্টেন 10 নম্বর জার্সিধারী ফয়জল আছেই। তো এই ম্যাচে রেফাত, আকাশ এবং বৈজিৎ একটি করে গোল করেছে, এবং সেই সঙ্গে তাদের ফরওয়ার্ড মানিক সে 2টো গোল করে টোটাল 5টা গোল করে বাংলাদেশকে কিন্তু এই ম্যাচে জয় দিয়ে 3 পয়েন্ট পেয়েছে। তো গ্রুপ এ এবং গ্রুপ ডি, এখান থেকে ভারত এবং বাংলাদেশ পরবর্তী পর্বে যায় কিনা সেটা দেখার অপেক্ষায় রইলাম। তো আরেকটা জিনিস, যারা বাংলাদেশি ফুটবল সমর্থক এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে বাংলাদেশের অনূর্ধ্ব 17 খেলাটা কোথায় দেখা যাচ্ছে, কারণ আমি অনেক খোঁজাখুঁজি করেও সেই ম্যাচটা দেখার সুযোগ পাইনি। যেমন ভারতের খেলাটা দেখা যাচ্ছে ফিফার ওয়েবসাইটে, আপনারা গুগল ক্রোমে গিয়ে ফিফা প্লাস বলে সার্চ দেবেন, সেখান থেকে আপনারা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আন্ডার 17 সেটা সার্চ করলে সেখান থেকে ভারতের যে কয়েকটা ম্যাচ আছে এর পর্বে চাইনিজ তাইপে এবং লেবাননের সঙ্গে সেটাই সেখানে দেখতে পাবেন। এবং ভারত বাংলাদেশ এর সমস্ত যে ম্যাচগুলো আছে, এরপরে এটা 22 তারিখের ম্যাচ হলো, এরপরে 24, 26 এবং 28 সম্ভবত ভারতের, যেহেতু ইরান ভারতে আসেনি তাই ইরানের সঙ্গে ম্যাচগুলো হবে না, তাই ভারতের ম্যাচ হচ্ছে 24 এবং 28 তারিখে। তো সেখান থেকে আপনারা ম্যাচটা দেখতে পারবেন, এবং যারা বাংলাদেশ সমর্থক তারা অবশ্যই জানাবেন যে আগামী 24 তারিখের ম্যাচটা কোথা থেকে দেখা যাবে, যদি জানাতে পারেন খুব ভালো হয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তবে হ্যাঁ, ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলি যে এই অনূর্ধ্ব 17 বাংলাদেশ এবং ভারতের খেলাটা দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে যে এই অনূর্ধ্ব 17 থেকে এদেরকে কি এবার আপগ্রেড করার সময় এসেছে, কিংবা এই ভারতীয় দল বা এই বাংলাদেশ দল এরা কি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মূল পর্বে বা পরবর্তী পর্বে পৌঁছাতে পারবে? আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মন্তব্য ও মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। ধন্যবাদ।